আম আদমির বাজেট হবে, জনমোহিনী বাজেট হবে। নির্মলা সীতারামন তার বহি খাতায় কি নিয়ে আসছেন পার্লামেন্টে, নজর রয়েছে আমাদেরও এবং বিভিন্ন রাজনৈতিক দলেরও। হ্যাঁ, অবশ্যই বিজেপির যেমন নজর রয়েছে, পাশাপাশি বিরোধীদের নজরও তো থাকবে, কংগ্রেসেরও নজর রয়েছে। আমার সঙ্গে দুই রাজনৈতিক দলের প্রতিনিধি এখন রয়েছেন সন্দীপা রয়েছেন, ধনপত আগরওয়াল রয়েছেন, সন্দীপা চক্রবর্তী রয়েছেন, কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন এবং বিজেপির প্রতিনিধিত্ব করছেন ধনপত আগরওয়াল। তো প্রথমে আমি একটু সন্দীপার থেকে জেনে নিই। সন্দীপা, আম আদমির এক্সপেকটেশন খুব স্বাভাবিকভাবেই প্রথম এক্সপেকটেশনের জায়গা যদি বলা হয় তাহলে সেটা হলো বাজারে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, যদিও গতকাল নির্মলা সীতারামন বলেছেন যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রয়েছে। কি মনে হয় আপনার? কোন হাওয়ায় ভাসছেন, কোন ক্লাউড নাইনে বিজেপির ওরা ভাসছে জানি না। অবশ্য নির্মলা সীতারামনের কথা অর্থমন্ত্রী হিসেবে যতটা কম বলা হবে ততটাই বেটার। আমরা তো পেঁয়াজ খাই, উনি পেঁয়াজ খান না, সুতরাং পেঁয়াজ রসুনের দাম বাড়লে ওনার কিছু যায় আসে না। যাই না উনি পেট্রোল ডিজেল ইউজ করেন কিনা, অবশ্য উনি তো জনসাধারণের ট্যাক্সের টাকায় অনেক কিছুই রিলিফ পান, যেটা আমাদের সংবিধান প্রদত্ত যে অধিকারগুলো যে ক্যাবিনেট মিনিস্টাররা পেয়ে থাকেন, এমএলএ এমপিরা পেয়ে থাকেন। তো সুতরাং পেট্রোল ডিজেলের ব্যাপারেও উনি ভাবতে রাজি নন অর্থমন্ত্রী হিসাবে। সাধারণ মানুষ যেভাবে ভোগান্তি ভুগছে, এবার ব্যাপারটা হচ্ছে ট্যাক্স বেড়েছে ফিক্সড ডিপোজিটে, ট্যাক্স বেড়েছে দুগ্ধজাত দ্রব্যে, ট্যাক্স বেড়েছে হেলথ ইন্স্যুরেন্সে, যেটা আমাদের আজকের দিনে প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট। আজকের দিনে ট্যাক্স বেড়েছে আপনার বেড়েছে না, ট্যাক্স কমিয়েছে। যে একটার পর একটা রেল দুর্ঘটনা হচ্ছে, এই যে কবচ যে সিস্টেমটা বানিয়েছে, কবচ যে একটা রেল এদিক থেকে আসলে আরেকটা রেল ওদিক থেকে আসলে ধীরে 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 নাকি এটা স্পিড কমে যাবে, দুর্ঘটনা এড়ানো যাবে, সেই কবচে জানি না গত বছরের বাজেটে কিসের জন্য ট্যাক্সটা কমিয়েছে। আমরা তো জানি যে ট্যাক্স না, বাজেটটা কমিয়েছে। আমরা তো জানি যে যত বেশি করে কবচ ইউজ হবে তত ওটার প্রাইসটা কমতে থাকবে, ততগুলো রেল পথ বা রেল সিস্টেম বা ততগুলো রেল কভার হবে। সুতরাং বাজেটটা কিন্তু আমরা দেখছি যে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি বলছে যে না, কবচ যে সিস্টেমটা, যেটাকে 100% অ্যাক্সিডেন্ট ফ্রি বলা হয়েছিল, যে সিস্টেমের মাধ্যমে 100% অ্যাক্সিডেন্ট ফ্রি হবে ভারতীয় রেল, সেখানে দাঁড়িয়ে কিছুদিন আগে যে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কবচ খুব এক্সপেন্সিভ, খুব দামি, সেজন্য তো ব্যবহারই করা যাচ্ছে না, প্রচুর দাম। মানে কবচ এটা করতে গেলে মানে অনেক অনেক টাকার বাজেট লাগবে। কেন আমরা না বিশ্বগুরু হয়ে গেছি বিশ্বের দরবারে? আমরা না কোন কোন ট্রিলিয়ন ইকোনমির দিকে এগোচ্ছি? আমাদের বাজেটটা নাকি আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা নাকি প্রচন্ড উচ্চতায় চলে গেছে, আমাদের জিডিপি নাকি প্রচন্ড। আমি আরেকটা কথা বলতে চাই যে অগ্নিবীরদের জন্য কি রাখা হয়েছে। আরেকটা কথা বলে শেষ করতে চাই যে কর্পোরেট ট্যাক্স ল্যাবটা কমিয়ে নেওয়া হয়েছে। মানে কিভাবে কমিয়েছে ভাবুন, যে ধরুন আপনি কর্মচারী, দুঃখিত আমি সেটা বলতে বাধ্য হচ্ছি, আপনি কর্মচারী, আমি একটা ব্যাংকের মালিক বা ব্যাংকের সিইও, সেখানে আমার ব্যাংকে কর্পোরেট ট্যাক্স যা দিতে হবে আপনাকে তার দ্বিগুণ তিনগুণ দিতে হবে, অথচ আমার কোম্পানির যা প্রফিট আছে সেই তুলনায় আপনার যে আয়টা আছে, আপনার যা স্যালারিটা আছে সেটা অতি নগণ্য, অতি সামান্য, অতি সামান্য, কিন্তু আপনার ট্যাক্স গভর্নমেন্টকে বেশি দিতে হচ্ছে। কেন? পড়াশোনাতে, ছাত্রদের পড়াশোনাতে কেউ ট্যাক্স লাগায় না? এক এক করে সব ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলবো। তো ধনপত আগরওয়াল রয়েছেন, তিনিও বলবেন। রেল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। ধনপত আগরওয়াল, রেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমাদের দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে গেলে রেল ছাড়া সত্যি গতি নেই আম আদমির। তো সেই রেলের দিকে আমাদের সবসময় নজর দেওয়ার কথা। আমরা নজর দিয়েছি, বুলেট ট্রেন আছে আমাদের, আমরা বুলেট ট্রেনের দিকে নজর দিচ্ছি। কিন্তু গত কয়েক মাসের হিসেব যদি আমরা বলি তাহলে এমন কিছু দুর্ঘটনা আমরা দেখেছি যে দুর্ঘটনাগুলো রীতিমতো সাড়া ফেলে দিয়েছে, যে এরকম দুর্ঘটনাও ঘটতে পারে। এখন এত উন্নত হচ্ছে সবকিছু, তারপরে এরকম দুর্ঘটনা ঘটতে পারে। কি মনে হয় আজকের এই বাজেটে রেলের সুরক্ষা, রেলে যাত্রীদের নিরাপত্তার দিকে একটু বেশি নজর দেওয়া হবে বলে মনে হয় আপনার? দেখুন, ইনফ্রাস্ট্রাকচার, তার মধ্যে রোড আর রেল কানেক্টিভিটি, এর জন্যে
মোদী সরকার বা এনডিএ সরকার প্রথম থেকেই খুব ভালোভাবেই সচেষ্ট রয়েছে। রেলের যে ইলেকট্রিফিকেশন বলুন, ডাবল লাইন বলুন, প্রত্যেকটা গ্রামে গ্রামে বিভিন্ন সেক্টরের রেল কানেক্টিভিটি বলুন, সব রকমভাবেই আর কোয়ালিটি হিসাবে বন্দে ভারত ট্রেন চালানো হয়েছে, স্পিড বাড়ানো হয়েছে। এখন রেল দুর্ঘটনার যে ব্যাপারটা, ওটা নিশ্চয়ই একটা দুঃখজনক ঘটনা। এটা যখন হয় মানুষের যে ক্ষতি হয় সেটা তো মানে কেউ বলতে পারে না। তবে আমি একটু কারেক্ট করে দিই, দুর্ঘটনার ব্যাপারটা না, ব্যাপারগুলো অনেকগুলো দুর্ঘটনা। আমি একটা ছোট্ট দুটো ঘটনার কথা একটু আপনাকে উল্লেখ করিয়ে দিই। দেখুন, দুটো লাইন ট্রেন একটা লাইনে চলে আসছে, দুর্ঘটনা ঘটছে, ডিরেল হয়ে যাচ্ছে। সন্দীপা যেমন বললো যে কবচ থাকলে তো এগুলো হওয়ার কথা নয়। আমি অত দূরেও যাচ্ছি না, অত বড়ভাবেও ভাবছি না। দুটো ছোট ঘটনা। এক, থ্রি টিয়ারের মাঝখানের যে শোয়ার জায়গাটা, সেটা ছিঁড়ে পরে নিচে যিনি বসে রয়েছেন তার ঘাড়ের উপরে ঘাড়ের হাড় ভেঙে তিনি মারা যান। আরেকটা ঘটনা ঠিক একই রকম ভাবে, মাথা ফেটে গিয়েছে, বেঁচে গিয়েছেন কপাল চড়ে। তো ন্যূনতম চাহিদা, তো ন্যূনতম চাহিদা যে আমি ট্রেনে যে যাত্রা করব, থ্রি টিয়ারের টাকা দিচ্ছি আমি, জেনারেলের টাকা না, আমি থ্রি টিয়ার স্লিপারের টাকা দিচ্ছি, আমি এসি থ্রি টিয়ারের টাকা দিয়ে আমি ন্যূনতম সুরক্ষা নিরাপত্তাটুকু চাইবো। এছাড়া ছেড়ে দিন, বাকি জিআরপি কে খুঁজে পাওয়া যায় না, ট্রেনে নিরাপত্তা রক্ষী খুঁজে পাওয়া যায় না, এ তো রোজকার অভিযোগ। ট্রেনের খাবার খারাপ, এ তো রোজকার অভিযোগ। ছেড়ে দিলাম, আমি শোবো এই টেনশনে যে আমার মিডল বার্থ ভেঙে পড়তে পারে আমার উপরে। বলুন। দেখুন, সমস্ত রকম সেফটি সিকিউরিটি মেজার নেওয়ার পরেও দুর্ঘটনা নামটাই এরকম, যেটা কেউ এক্সপেক্ট করে না, বা এমন কোনো ব্যাপার নয় যে সেফটি মেজার নেওয়া হয়নি। তারপরেও সব দিকেই, গ্রামে বলুন, শহরে বলুন, বাড়িতেই বলুন, দুর্ঘটনা ঘটে যায় সব কিছু প্রিকশন নেওয়ার পরেও। তো দুর্ঘটনাকে তো ব্যাপার হচ্ছে, এটাকে তো এটাই বলা যায়, দুঃখ প্রকাশ করা যায় যে হ্যাঁ ঠিক আছে, দুর্ঘটনা ঘটে গেছে, এটাকে ঘটাও। ব্যাপার হচ্ছে, দেখুন, একটা এলিগেশনের জন্য তো সবকিছু বলা যেতে পারে, কিন্তু দুর্ঘটনা কোথায় ঘটে না, মানে এমনও কোনো ব্যাপার নয় যে পাস্টে দুর্ঘটনা ঘটেনি। এখন আপনাকে যদি অল ইন্ডিয়া লেভেলে যদি তুলনা করতে হয়, তাহলে আপনাকে কম্পেয়ার করে দেখুন স্ট্যাটিস্টিক্যালি যে কবে কত ঘটনা ঘটেছে, কোন সেক্টরে কত ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার পর তার প্রতি যে সিরিয়াসনেস, সেটা না, নো ক্যাজুয়াল অ্যাপ্রোচ, কোনো অ্যাপ্রোচ নেই। আমাদের রেল মিনিস্টার অশ্বিনীজি, উনি নিজে গিয়ে কতবার জায়গায় গিয়ে নিজে দেখেছেন, না রিল শুধু বানানো, এটা তো স্বাভাবিক যে রেলমন্ত্রী একটা জায়গায় কোনো একটা ঘটনা ঘটলে আপনাকে রেল নিয়ে যদি আমি তো বলছি আপনাকে, দাদা আপনি তো অ্যাঙ্করিং করছেন, আজকে আমাদেরকে এত বেশি মাইক্রো লেভেলে নিয়ে গিয়ে আপনি যদি আলোচনা করবেন, আজকে বাজেট একটা ম্যাক্রো লেভেলে একটা আপনাকে দেখতে হবে যে রেলের জন্য বাজেটের জন্য সেফটি ব্যাপারটা আপনি দেখবেন, সেফটি কিন্তু আম আদমির কথা বলতে গেলে রেলকে কি করে ছেড়ে দিয়ে আপনি আমাকে বলবেন? তা বলছি না, আপনি রেলকে নিয়ে আলোচনা করুন। এই দাবি তুলেছে রেল বাজেট আলাদা থাকলে বোধহয় ভালো হতো। আমি আপনার সঙ্গে কথা বলবো, শৈলাল বিশ্বাস ইকোনমিস্ট আমার সঙ্গে রয়েছেন, আমি একবার তার সঙ্গে কথা বলবো। শৈলবাবু, স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণ পরে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, তিনি বাজেট পেশ করবেন। বাজেট পেশ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একটা রেকর্ড করে ফেলবেন, মোরারজি দেশাইকে ছাপিয়ে যাবেন। তো কি এক্সপেকটেশন, কি মনে হয় এই বাজেট থেকে কি পেতে পারি আমরা? দুটো জিনিস বলি, যে দুটো জিনিসে এই গভর্নমেন্ট ধাক্কা খেয়েছে, সেই দুটো জিনিসের ওপর নিশ্চিত জোর থাকবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে চাকরির যে শর্টেজ হচ্ছে সেটা পরিষ্কার, এবং এটা বলা যেতেই পারে যে গভর্নমেন্টের পক্ষেও এই চাকরিগুলো জেনারেট করা সম্ভব নয়, কারণ সে নতুন বিজনেস রোজ জেনারেট করছে না। তাহলে প্রাইভেট সেক্টরকে এখানে ইনভলভ করতে হবে। যদি তাই করতে হয়, তাহলে ম্যানুফ্যাকচারিংয়ের ওপর নিশ্চিত জোর দিতে হবে এই বাজেটে। সেকেন্ড হচ্ছে, যেটা আমরা দেখেছিলাম ইলেকশনের সময়ও, যে রুরাল সেক্টরে নিশ্চয়ই কিছু গ্যাপস রয়ে গেছে, এবং রুরাল ডিস্ট্রেসটা কিন্তু চোখের সামনে দেখা যাচ্ছে। তাহলে রুরালের ওপর জোর দিতে হবে, সেখানের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, তাদের ইনকাম বাড়াতে হবে, যাতে কনজামশন তারা বাড়তে পারে। তো প্রথমেই বলি, এই দুটো জায়গায় কিন্তু জোর থাকবে। এছাড়া আরও অনেক দিক আছে যেগুলো
পার্সোনাল ফিনান্সের দিক বা অন্য দিক, কিন্তু আমার মনে হয় এই দুটো জিনিসের ওপর গভর্নমেন্টের নিশ্চিত জোর থাকবে। আবার আমি ধনপাচ্ছির সঙ্গে কথা বলবো। ধনপাচ্ছি, আপনার কি মনে হয় এই বাজেট আমাদের কোন দিশা দেখাচ্ছে? যে বাজেট আজ হবে, এই বাজেট কোন দিশা দেখাবে, কোন কোন দিকে জোর দেওয়া হবে? দেখুন, ইকোনমিক গ্রোথ, উন্নয়নটাই হচ্ছে মূল। উন্নয়ন যখন হয় তখন ন্যাচারালি উন্নয়নের জন্য বিনিয়োগ করতেই হয় আপনাকে। ঠিক। বিনিয়োগ যখন করবেন তখন অটোমেটিক্যালি মানুষের কর্মসংস্থান বাড়বে। এর মধ্যে সরকারিভাবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার গত 3 বছরে আপনি দেখছেন যে 10 লক্ষ কোটি টাকার যে গতবার 2023-24 করা হয়েছিল, তার কারণেই সারা বিশ্বব্যাপী যে মন্দা একটা বাতাবরণ, সেখানে আমাদের যে আর্থিক উন্নয়নের হার সে 8.2% দাঁড়িয়েছে। কাজেই উন্নয়ন হলে আপনার বিনিয়োগ বাড়ে, বিনিয়োগ বাড়লে আপনার এমপ্লয়মেন্ট বাড়ে। এখন ইনি প্রশ্ন তুলেছেন যে প্রাইভেট সেক্টরকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। তো প্রাইভেট সেক্টর তো ভারতবর্ষের টোটাল ইকোনমিতে 80% বেশি তার রোল রয়েছে, ঠিক আছে। পাবলিক সেক্টর দিনে দিন পাবলিক সেক্টর তো রোল তো কমছে। এক সময় ছিল নেহরু আমলে যে পাবলিক সেক্টর ইউজ টু পারফর্ম মোর দেন 75%। এখন প্রাইভেট সেক্টর তো রোল রয়েছে। এখন প্রাইভেট সেক্টর, এখন এনার একটা কথার সাথে আমি একটা কথা আরও যুক্ত করে দিতে পারি যে প্রাইভেট সেক্টরের ইকোনমিক সার্ভেতে বলা হয়েছে যে প্রাইভেট সেক্টরে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে কিছুটা ইনভেস্টমেন্ট কমেছে। সে কী কারণে কমেছে সেটার জন্য উনি উল্লেখ করেছেন, আর সেটাকে বাড়ানো উচিত সেদিক দিয়ে উনি নজর দিয়েছেন। আর তার জন্য সরকার যা যা স্টেপ নিতে পারবে সেটা নেবে। ধনপাচ্ছি, আম আদমি কি পাবে এই বাজেট থেকে? সংক্ষেপে যদি আমি এক লাইনে আপনার থেকে একটু জানতে চাই, এ নিয়ে আমরা পরবর্তীতে ওই ম্যাক্রো লেভেলেই আলোচনা করব আপনার কথা অনুযায়ী। সংক্ষেপে এক লাইনে যদি আমি জানতে চাই, কারণ আমি একটু ব্রেকে যাবো, তার আগে আপনার থেকে একটু জানতে চাই প্লিজ। দেখুন, আম আদমির জন্য আমি এটাই বলবো যে আম আদমির জন্য দুটো দিক আছে। একটা সাধারণ মানুষ যারা গ্রামে বাস করে, আর একটা শহর দিকে যারা স্কিল্ড বা এরা আছে। তো গ্রামের লোকের জন্য তো সরকার এমনিতেই যা সুবিধাগুলো দিয়ে রেখেছে সেই সুবিধাগুলো বজায়ও রাখবে, আবার সুবিধাগুলো বাড়াবে, ঠিক আছে। আচ্ছা, না, সুবিধা মানে সব রকমের সুবিধা আছে। সুবিধা আপনি যদি বলেন তাহলে আপনি বাজেট থেকে কি পাবেন সেটা আমি প্রশ্ন করেছি। বাজেট থেকে আমি এটাই বলতে পারবো, মধ্যবিত্তীয় মানুষদের জন্য বাজেটে এবারে আপনি নিশ্চয়ই কিছু না কিছু, এখন অ্যাডভান্সে বলে দেওয়া মুশকিল, তবে এক্সপেকটেশন থাকছে মধ্যবিত্ত কিছু পাবে, শহুরে মধ্যবিত্ত বা গ্রামের মধ্যবিত্তরা কিছু পাবে আশা করছেন। আর সাধারণ মানুষ যারা গ্রামে বাস করে তাদের জন্য বাজেটে খুব ভালোভাবেই উপকারের জন্য কি হিসেবে কোন নীতিতে কি পাওয়া যেতে পারে, আদৌ কিছু পাওয়া যেতে পারে কিনা, ইকোনমিস্ট রয়েছেন তিনিও বলবেন। আপনাদের একটু জানিয়ে রাখতে চাইবো, আমার সঙ্গে কংগ্রেসের প্রতিনিধি সন্দীপ তো ছিলই, তার পাশাপাশি আমার সঙ্গে মৃত্যুঞ্জয় তৃণমূলের প্রতিনিধিও চলে এসেছেন। তো মৃত্যুঞ্জয়ের সঙ্গে কথা হবে বিরতির পর, সঙ্গে থাকুন।